অনেকেই টেন্স নিয়ে ভয় পায়। আজকে আমি আলোচনা করব সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিয়ে। প্রথমে আমাদের জানা উচিত বাংলা বাক্যগুলি কিভাবে চিনব যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা খুব সহজ। বাংলায় আমরা প্রায় এগুলি যোগ করে বাক্য বলে থাকি। করি, করো, করে, যাই, যাও, যায়, খাই, খাও, খায় ইত্যাদি। যেমন আমি ভাত খাই, তুমি ভাত খাও, সে ভাত খায়, তারা ভাত খায়। বা আমি স্কুলে যাই, তোমরা স্কুলে যাও, রাম স্কুলে যায়, তারা স্কুলে যায়। এই খাই, খাও, খায়, যাই, যাও, যায় ইত্যাদি থাকলে ধরে নিতে হবে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আরও সহজ করে বললে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে হস্যই, ও, অন্তঃস্থ, এ, এন ইত্যাদি থাকলে ধরে নিতে হবে সেটা সিম্পল প্রেজেন্ট টেন্স। যাদের ইংরেজি গ্রামার কঠিন বলে মনে হয় কিংবা যারা ইংরেজি একেবারে দুর্বল, এই ক্লাসটি তাদের জন্য। আশা করি এই ক্লাসটি শেষ পর্যন্ত দেখলে ইংরেজি বলতে আর ভয় করবে না। 100% ইংরেজি বলতে পারবেন। চলুন এবার উদাহরণের মাধ্যমে শেখা যাক। আমি খাই, তুমি খাও, সে খায়, তারা খায়। আমি আগেই বলেছিলাম বাংলা ক্রিয়া শেষে হস্যই, ও, অন্তঃস্থ, এ, এন ইত্যাদি থাকলে তাহলে এই বাক্যটি সিম্পল প্রেজেন্ট টেন্স। এবার আমি এদের ইংরেজি করব। এখানে খেয়াল করতে হবে যে সাবজেক্টের পরেই মেন ভার্ব বসাতে হবে। সাবজেক্ট প্লাস ভার্বকে বসাতে হবে। আমি খাই, আই ইট। এখানে আই হচ্ছিল আমাদের সাবজেক্ট, ইট হলো আমাদের মেন ভার্ব। সাবজেক্টের পরে ভার্বকে বসাতে হবে। তাহলে ইংরেজি হলো আই ইট, আমি খাই। তুমি খাও, ইউ ইট। এখানে ইউ হচ্ছিল আমাদের সাবজেক্ট, ইট হলো আমাদের ভার্ব। সাবজেক্টের পরেই ভার্বকে বসাতে হবে। তাহলে বাক্যটির ইংরেজি হবে ইউ ইট, তুমি খাও। সে খায়, হি ইট। এখানে হি হচ্ছিল আমাদের সাবজেক্ট, ভার্ব হলো ইট। সাবজেক্টের পরে ভার্বকে বসাতে হবে, কিন্তু এখানে হি ইট বললে হবে না, বলতে হবে হি ইটস। হি ইটস মানে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, মানে একজন হয়, যেমন হি, শি, ইট বা কারো নাম বোঝাতে এর শেষে এস, ইএস বা আইএসকে যোগ করতে হবে। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে। সে খায়, তবে এর ইংরেজি হবে হি ইটস। হি ইটস। তারা খায়, দে ইট। দে হচ্ছিল আমাদের সাবজেক্ট, ইট হলো আমাদের ভার্ব। আরও কয়েকটি উদাহরণ দেখা যাক। আমি করি, আই ডু। আই ডু। তুমি করো, ইউ ডু। ইউ ডু। সে করে, হি ডাজ। হি ডাজ। কারণ হি হচ্ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ডু এর পর ইএসকে যোগ করলাম। সে করে, হি ডাজ। এবার যদি বাক্যে অবজেক্ট থাকে তাহলে কিভাবে করব? যেমন উদাহরণ দেখা যাক। আমি ভাত খাই, তোমরা ভাত খাও, সে ভাত খায়। এই বাক্যগুলিতে অবজেক্ট হলো ভাত। আমি কি খাই? এর উত্তর ভাত। এখানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট, ভার্ব প্লাস অবজেক্ট। মানে প্রথমে আপনাকে সাবজেক্টকে বসাতে হবে, তারপর ভার্ব বসবে, তারপর অবজেক্ট। একটু আগে আমরা শিখেছি সাবজেক্ট প্লাস ভার্ব, কারণ সেই বাক্যগুলিতে অবজেক্ট ছিল না। আমি ভাত খাই বাংলা বাক্যের সময় আমরা সাবজেক্টের পরে অবজেক্টকে বসাই। এখানে আমি ইংরেজি আই, ভাত ইংরেজি রাইস, খাই ইংরেজি ইট। এবার যদি বলি আই রাইস ইট, তাহলে বাক্যটি পুরোপুরি ভুল হয়ে যাবে। তাই এই বাক্যটির সঠিক ইংরেজি হবে, ইংরেজি করার সময় সাবজেক্টের পরেই ভার্বকে বসাতে হবে। যেমন আই ইট রাইস। আই ইট রাইস। এখানে ইট হলো আমাদের ভার্ব। তোমরা ভাত খাও। এখানে ইউ হচ্ছিল আমাদের সাবজেক্ট, ইট হলো আমাদের ভার্ব, রাইস হলো আমাদের অবজেক্ট। সে ভাত খায়, হি ইটস রাইস। হি ইটস রাইস। সে ভাত খায়, হি ইটস রাইস। হি ইটস রাইস। এখানে হি হচ্ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা ভার্বের শেষে এসকে যোগ করলাম। হি ইটস রাইস। আর অবজেক্ট হলো রাইস, তাহলে ইংরেজি হবে হি ইটস রাইস। হি ইটস রাইস। এবার প্রশ্ন হলো ইংরেজি বাক্য কিভাবে চিনব যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্স? একদম সহজ। যদি বাক্যে আমরা দেখতে পাই ডু, ডাজ, ইট, ইটস, গো, গোজ, গিভ, গিভস ইত্যাদি, যদি সাবজেক্টের পরে মূল ভার্বকে বসানো হয়েছে তাহলে সেটা হবে সিম্পল প্রেজেন্ট টেন্স। মানে সেন্টেন্স স্ট্রাকচারটা হবে এই রকম: সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট।
এখানে ভার্ব মানে মেন ভার্ব বা ভার্বের ফার্স্ট ফর্ম। যদি সেন্টেন্স স্ট্রাকচার এইরকম হয় তাহলে ধরে নিতে হবে এটি সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে আমরা শিখলাম সিম্পল প্রেজেন্ট টেন্স এবং তার নিয়মগুলি। বর্তমান কোনো কিছু কাজ বোঝালেই হয় সিম্পল প্রেজেন্ট টেন্স। চলুন আরও কয়েকটি উদাহরণের মাধ্যমে শিখি। আমি প্রতিদিন সকালে চা খাই। আই টেক টি এভরি মর্নিং। আই টেক টি এভরি মর্নিং। এখানে চা খাওয়ার ইংরেজি টেক টি। এখানে টেক মানে খাওয়া। সে ইংরেজি শেখায়। হি টিচেস ইংলিশ। হি টিচেস ইংলিশ। যেহেতু হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই আমরা টিচ বলবো না, টিচেস বলবো। হি টিচেস ইংলিশ। সে একটি ব্যাংকে কাজ করে। শি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক। শি ওয়ার্কস অ্যাট এ ব্যাংক। সূর্য পূর্ব দিকে ওঠে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এইরকম চিরসত্য ঘটনা বোঝালে সেগুলিকে আমরা বলবো সিম্পল প্রেজেন্ট টেন্স। তারা এই শহরে থাকে না। দে ডু নট লিভ ইন দিস সিটি। দে ডু নট লিভ ইন দিস সিটি। এটা নাবাচক বা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স তৈরি করার সময় সাবজেক্টের পর ডু নট বা ডাজ নটকে বসাতে হবে। এই উদাহরণটিতে দে হচ্ছিল আমাদের সাবজেক্ট, তারপর ডু নটকে বসিয়ে বাক্যটিকে নেগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। সে টিভি দেখে না। শি ডাজ নট ওয়াচ টিভি। শি ডাজ নট ওয়াচ টিভি। তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুকস? ডু ইউ রিড বুকস? প্রশ্ন করার সময় সিম্পল প্রেজেন্ট টেন্সে ডু বা ডাজের সাহায্য নিতে হয় এবং সাবজেক্টের আগে ডু বা ডাজকে বসাতে হয়। এই বাক্যের সাবজেক্ট হলো ইউ, তার আগে ডুকে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। ডু ইউ রিড বুকস? ডু ইউ রিড বুকস? তুমি কি বই পড়ো? সে কি এখানে কাজ করে? ডাজ হি ওয়ার্ক হেয়ার? ডাজ হি ওয়ার্ক হেয়ার? এখানে হি হচ্ছিল আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার আগে ডাজকে বসিয়ে বাক্যটিকে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করা হলো। সে কোথায় থাকে? হোয়ার ডাজ শি লিভ? হোয়ার ডাজ শি লিভ? এখানে হোয়ার হলো ডাব্লিউএইচ ওয়ার্ড, তাই ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেন্টেন্স স্ট্রাকচার হবে এই রকম। প্রথমে ডাব্লিউএইচ ওয়ার্ডকে বসাতে হবে, তারপর ডু বা ডাজকে সাবজেক্ট অনুসারে বসাতে হবে, তারপর সাবজেক্ট বসবে, তারপর মেন ভার্ব বসবে, তারপর অবজেক্ট, তারপর ইন্টারোগেটিভ সাইন অবশ্যই দিতে হবে। এই সেন্টেন্স স্ট্রাকচারটা আপনাকে মনে রাখতে হবে। আরেকটা উদাহরণ দেখা যাক। সে কেন কাঁদে? হোয়াই ডাজ হি ক্রাই? হোয়াই ডাজ হি ক্রাই? এখানে হোয়াই হচ্ছিল আমাদের ডাব্লিউএইচ ওয়ার্ড। যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার রয়েছে, তাই ডাজকে বসাতে হবে। তারপরে হি সাবজেক্ট বসেছে, তারপরে ক্রাই হলো আমাদের ভার্ব। আশা করি আমি আপনাকে সিম্পল প্রেজেন্ট টেন্স বোঝাতে পেরেছি। আবার দেখা হবে পরের ক্লাসে। সবাই ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।